গুড ইভিনিং এভরিওয়ান। ডাব্লিউবিএমসিসি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিং আজ থেকে শুরু হয়েছে। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তার একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে আমি এসেছি। আমি বায়োলজি শেখো টিম থেকে সিনিয়র কাউন্সিলর কৃতি ম্যাম বলছি। আচ্ছা, ডাব্লিউবিএমসিসির রেজিস্ট্রেশন শুরু করার জন্য প্রথমে তোমাদেরকে ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এটা মোবাইল ফোন থেকে কেউ অ্যাটেম্প্ট করার চেষ্টা করো না, কারণ মোবাইল ফোন থেকে অনেক সময় পুরো স্ক্রিনটা একই ফোনের স্ক্রিনের মধ্যে আসে না, এবং তার জন্য অনেক সময় টাইপিং মিস্টেক বা অনেক রকম ভুল হতে পারে, টেকনিক্যাল প্রবলেম হতে পারে। সেই জন্য সবাইকে রিকমেন্ড করছি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এটা অবশ্যই করবে। যদি কারোর বাড়িতে ল্যাপটপ বা ডেস্কটপের সুবিধা না থাকে, সেক্ষেত্রে তোমরা সাইবার ক্যাফে বা কোনো বন্ধুর বাড়িতে গিয়েও করতে পারো। কিন্তু কয়েকটা জিনিস খেয়াল রাখবে। ওটিপি যেটা আসবে তোমাদের মোবাইল এবং ইমেলে, সেটা কারোর সাথে শেয়ার করবে না, এবং যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করছো সেটা কারোর সাথে শেয়ার করবে না, এবং পুরো প্রসেসটা হয়ে গেলে পোর্টালের মধ্যে লগ আউট করতে অবশ্যই ভুলবে না। এটা তুমি বাড়ি থেকে করো বা তুমি কোনো সাইবার ক্যাফেতে করো, সবার জন্যই সেম রুল প্রযোজ্য। আচ্ছা, ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যেতে হবে। আমি এখানে গুগল ক্রোম ইউজ করছি। গুগল ক্রোমের সার্চ বারে গিয়ে আমি টাইপ করেছি wbmcc.nic.in। এটা টাইপ করে আমি ক্লিক করেছি। এটা অফিসিয়াল ওয়েবসাইটের ইউআরএল। আচ্ছা, এটা ক্লিক করার পর এই স্ক্রিনটা আসবে। এখানে ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটটা ওপেন হয়েছে। আমাদের এখানে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল এই সেকশনটার ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করব নিচের দিকে। স্ক্রল করলে আমরা এই লিঙ্কটা দেখতে পাবো, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন। এই লিঙ্কটা আমরা ক্লিক করব। যেহেতু আমরা এখন প্রথমে রেজিস্ট্রেশন করছি নিউ ক্যান্ডিডেট হিসেবে, তাই আমাদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীকালে লগ আউট করার পর যদি আবার তোমরা লগ ইন করতে চাও চয়েস ফিলিং এর জন্য বা অন্য কোনো কারণের জন্য, তখন তোমাদের এই ইন্টারফেসটা ইউজ করতে হবে। নিটের রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দিয়ে লগ ইন করতে হবে। এখনের জন্য আমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাব। আর এখানে কটা ইনস্ট্রাকশন আছে যেটা আমি অলরেডি তোমাদেরকে বললাম, পাসওয়ার্ড, ওটিপি, সিকিউরিটির জন্য লগ আউট, এই জিনিসগুলো এগুলো একবার অবশ্যই পড়ে নেবে। তাহলে আমরা এখানে এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বাটনটা আছে, এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এই উইন্ডোটা দেখতে পাবো। এখানে একটা উইন্ডো আসবে যেখানে জেনারেল ইনস্ট্রাকশন বলে লেখা থাকবে। পুরো প্রসেসটা এ টু জেড শর্টে লেখা থাকবে, এবং কি কি করতে হবে, কি কি না করতে হবে, পাসওয়ার্ড পলিসি কি, এই সব একটা ইনস্ট্রাকশন লেখা থাকবে। এই ইনস্ট্রাকশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফি পেমেন্টের জায়গাটা। ফি আমাদের দুরকম হয় ডাব্লিউবিএমসিসি তে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, যেটা নন রিফান্ডেবল, আর একটা আমাদের সিকিউরিটি ডিপোজিট, যেটা রিফান্ডেবল। রেজিস্ট্রেশন ফিটা যে কোনো কোটার জন্য, সেটা স্টেট কোটা হোক, ম্যানেজমেন্ট কোটা হোক বা এনআরআই কোটা হোক, যে কোনো কোটার জন্য যদি তোমার ক্যাটাগরি জেনারেল হয়, তাহলে তোমাকে 2,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এটা নন রিফান্ডেবল। আর যদি তোমার কোনো ক্যাটাগরি থাকে, কাস্ট থাকে বা পিডব্লিউবিডি থাকে, তাহলে তোমাকে সেখানে 1,015 টাকা, 1,500 টাকা দিতে হবে। আচ্ছা, এটা নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি হলো। এবার আমরা আসছি সিকিউরিটি ডিপোজিটে, যেটা রিফান্ডেবল। যারা গভর্নমেন্ট কলেজের জন্য শুধুমাত্র অ্যাপ্লাই করছো, এমবিবিএস হোক বা বিডিএস হোক, অনলি জিএমসির জন্য অ্যাপ্লাই করছো, তাদের ক্ষেত্রে কোনো সিকিউরিটি ডিপোজিট লাগবে না। যারা প্রাইভেট কলেজের জন্য অ্যাপ্লাই করছো, তাদের ক্ষেত্রেই ওয়ান অ্যান্ড অনলি সিকিউরিটি ডিপোজিট। আচ্ছা, প্রাইভেট কলেজে আমরা জানি দু রকমের কোটা হয়। একটা হচ্ছে স্টেট কোটা, একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। দেখো, প্রথমে লেখা আছে স্টেট কোটা সিট ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। গভর্নমেন্টে শুধুমাত্র স্টেট কোটাই হয় ওয়েস্ট বেঙ্গলের থ্রুতে, ডাব্লিউবিএমসিসির থ্রুতে। এখানে দেখো নীল লেখা আছে, কোনো সিকিউরিটি ডিপোজিট নেই। একটা দেখো লেখা আছে স্টেট কোটা প্রাইভেট কলেজের, এখানে দেখো 2 লাখ সিকিউরিটি ডিপোজিট লেখা আছে। আর একটা আছে ম্যানেজমেন্ট কোটা প্রাইভেট কলেজের, এখানে 5 লাখ সিকিউরিটি ডিপোজিট লেখা আছে। আর একটা আছে সেই সব ক্যান্ডিডেটের জন্য যারা স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা দুটোতেই বসতে চাইছে, তাহলে তাদের জন্য 5 লাখই দিতে হবে তাদেরকে, যেটা হাইয়েস্ট ম্যানেজমেন্ট কোটা সেটাই দিতে হবে। আর কেউ যদি তোমরা এনআরআই ক্যান্ডিডেট থাকো, এনআরআই মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, মানে তোমরা জন্মগতভাবে ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়াতে তোমরা বসবাস করো না, তাদের জন্য কোনো রকম সিকিউরিটি ডিপোজিট লাগবে না।
তাহলে রেজিস্ট্রেশন শুরু করার আগেই আমাদেরকে দেখে নিতে হবে যে আমরা কোন ক্যাটাগরিটা চাইছি। যদি আমরা শুধুমাত্র গভর্নমেন্ট কলেজই চাইছি তাহলে একরকম এগোবো, তাহলে আমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে এগোবো। আর যদি আমরা ডিসাইড করি যে না আমরা সেমি গভর্নমেন্ট মানে যেটা স্টেট কোটা প্রাইভেট কলেজের বা আমরা ম্যানেজমেন্ট কোটা এগুলোর জন্য ইন্টারেস্টেড, তাহলে আমরা সেরকম ভাবে এগোবো। তাহলে আমরা জেনে যাচ্ছি যে আমাদের কত সিকিউরিটি ডিপোজিট লাগছে। আচ্ছা, এবার এই ইনস্ট্রাকশন পেজটা স্ক্রল করবে, একদম নিচে যাবে। এখানে প্রতিটা স্টেপ আছে, একটু পড়ে নেবে। এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে WBMCC-র। যদি কোথাও কোনো টেকনিক্যাল প্রবলেম হয়, কোথাও আটকায়, তাহলে তোমরা এই নাম্বারে কল করতে পারো। এইটা পুরো পড়ে নেওয়ার পর এই যে কনসেন্ট আছে এখানে টিক দিতে হবে। টিক দেওয়ার পর এখানে আই এগ্রি আছে এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাকে প্রসিড টু অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। এরপর এই উইন্ডোটা আসবে যেখানে তোমার লেখা থাকবে যে তোমার কোন কোন ইনফরমেশন WBMCC থেকে কালেক্ট করা হবে এবং কি পারপাসে কালেক্ট করা হবে। এটা একবার পড়ে নেবে এবং এখানে চেক অল যে বাটনটা আছে এটাতে ক্লিক করবে। ক্লিক করলে এই সব কটা চেক বক্সে টিক হয়ে যাবে। এরপর আবার নিচে স্ক্রল করবে, দেখো সবকটা চেক বক্সে টিক হয়ে গেছে। এখানে এগ্রি বাটন আছে, এগ্রি বাটনে এবার ক্লিক করবে। আচ্ছা, এবার আবার রিকনফার্মেশনের জন্য এই পপ আপটা আসবে, এখানে ইয়েস এ ক্লিক করবে অবশ্যই। তারপরে আমাদের ড্যাশবোর্ডটা খুলবে, আমাদের হোম পেজটা খুলবে যেখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের হোম পেজটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো এই ছোট দুটো ইনস্ট্রাকশন লেখা আছে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে বলছে যে রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, নেম, মাদার্স নেম এবং ডেট অফ বার্থ, এই পাঁচটা ফিল্ড কিন্তু অ্যাজ ইট ইজ যেটা তোমার নিটের 2026 নিটের যে অ্যাডমিট কার্ড আছে সেখানে অ্যাজ ইট ইজ যা আছে সেটাই কিন্তু এখানেও লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ NTA এর নিট ওয়েবসাইট থেকে কিন্তু এই ডিটেলসগুলো ফেচ করা হয়। এগুলো ফেচ করেই কিন্তু তোমার র্যাঙ্ক কত আছে সেটাকে এরা ভেরিফাই করে। সুতরাং যদি তোমার অ্যাডমিট কার্ডে বাই চান্স কোনো স্পেলিং মিস্টেক থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশনের সময়ও সেই মিস্টেক স্পেলিংটাই লিখতে হবে। প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, যেখানে ওটিপি যাবে সেই ওটিপি যাওয়ার ইমেল এবং মোবাইল নাম্বারটা কিন্তু সেম ইমেল আর মোবাইল নাম্বার হতে হবে যেটা তুমি নিটের ফর্ম ফিল আপ করার সময় ভরেছিলে। যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে নিটের ফর্ম ফিল আপ করার সময়, সেই মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা ইউজ করা হবে। আমাদের WBMCC-র এখন কাউন্সিলিং পোর্টালে কিন্তু ইমেল আর মোবাইল নাম্বার চেঞ্জ করার কোনো অপশন থাকবে না। যে ইমেল আর মোবাইল নাম্বারটা তখন ভরেছিলে সেখানেই কিন্তু ওটিপি যাবে, তাহলে সেই মোবাইল নাম্বারটা আর ইমেল আইডিটা কিন্তু কাছে রেখো। যে কোনো একটা জায়গায় ওটিপি যাবে, হয় মোবাইল নাম্বার না হলে ইমেল আইডি, যে কোনো একটা কাছে রাখলেও হবে। এরপর পার্সোনাল ডিটেল ফিল করার আছে, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ। এই পাঁচটা এখানে প্রথমে ফিল করতে হবে এবং এই পাঁচটা লেখা আছে যে নিট অ্যাডমিট কার্ডে যেরকম প্রিন্ট হয়ে এসেছে সেটাই কিন্তু ফিল করতে হবে। ফিল করার পরে দেখো এখানে একটা সিকিউরিটি পিন থাকছে, এই পিনটা এখানে টাইপ করে এখানে সাবমিট করতে হবে। এরপর এই উইন্ডোটা আসবে, এই উইন্ডোটাতে আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে। দেখো এখানে মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস অলরেডি লেখা হয়ে আসছে। যে মোবাইল নাম্বারটার ইমেল অ্যাড্রেসটা তুমি নিটের ফর্মের সময় ভরেছিলে সেটাই আসবে, এটা চেঞ্জ করার কোনো অপশন নেই। এখানে আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে। আচ্ছা, পাসওয়ার্ড কেমন সেট করতে হবে তার জন্য এখানে যে আই বাটন আছে সেই আই বাটনে ক্লিক করলে এই ওপরের রুলটা আসবে, এটা হচ্ছে পাসওয়ার্ড পলিসি। যে পলিসিটা এখানে লেখা আছে সেই পলিসি মেনেই পাসওয়ার্ড দিতে হবে। মানে পাসওয়ার্ড কিন্তু 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, অ্যাটলিস্ট একটা আপার ক্যারেক্টার, অ্যাটলিস্ট একটা লোয়ার কেস ক্যারেক্টার, অ্যাটলিস্ট একটা নিউমারিক ভ্যালু এবং অ্যাটলিস্ট একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু ম্যান্ডেটরি। কিরকম পাসওয়ার্ড দেবে তার জন্য একটা স্যাম্পল পাসওয়ার্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমার নাম MIT আমি @2005। দেখো এখানে নিউমারিক ভ্যালু আছে, আপার কেস আছে, লোয়ার কেস আছে, স্পেশাল ক্যারেক্টার আছে। এটা একটা স্যাম্পল পাসওয়ার্ড আমি দিলাম, তোমরা এই ফরম্যাটেও পাসওয়ার্ড লিখতে পারো বা নিজের মনের মতো করে পাসওয়ার্ড দিতে পারো, কিন্তু অবশ্যই সেটা যেন 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে হয়। এবং যেটা পাসওয়ার্ড দিচ্ছ সেটা অবশ্যই তোমরা সেভ করে রাখবে বা কোথাও লিখে রাখবে, কারণ এই পাসওয়ার্ডটা অনেকবার লাগবে। এরপরে পুরো কাউন্সেলিং প্রসেসে প্রতিটা রাউন্ডে যতবার তুমি এখানে লগ ইন করবে ততবার কিন্তু এই পাসওয়ার্ডটা নেসেসারি হবে, তাহলে পাসওয়ার্ডটা মনে রাখবে। এখানে পাসওয়ার্ডটা সেট করতে বলছে, এখানে কনফার্ম করতে বলছে সেই পাসওয়ার্ডটা আবার, এবং তারপর এখানে সিকিউরিটি পিনটা দিতে বলছে যেটা এখানে লেখা আছে, এবং তারপর এখানে সাবমিট করতে বলছে। আমরা সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এই অপশনটা আসবে, আবার রিকনফার্ম করছে। এখানে প্রতিটা উইন্ডোকে একবার সাবমিট করলে রিকনফার্ম করতে বলে, এখানে আমরা ইয়েসে ক্লিক করব। এবার দেখো ওটিপি আসার পালা।
এখানে মোবাইল নাম্বার আছে আর ইমেল আইডি আছে, অর অপশন আছে, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে ওটিপি রিসিভ করতে পারো। এখানে অটোমেটিক ওটিপি চলে যাবে, যেখানে তুমি যে ওটিপিটা নিতে চাইছো, ধরো তুমি মোবাইলের ওটিপিটা চাইছো, তাহলে সেটা এখানে এন্টার করবে। এন্টার করে এখানে সিকিউরিটি পিন লিখবে, দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করবে। যদি ওটিপি কোনো কারণে না আসে তাহলে এখানে রিসেন্ড ওটিপি করার অপশন আছে, এখানে ক্লিক করবে। ইমেলের ক্ষেত্রে চাইলেও সেম ভাবে প্রসিডিওরটা হবে, যে কোনো একটা ওটিপি দেওয়ার পর, সিকিউরিটি পিন দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। এরপর আমরা এই পেজটাতে আসবো, যেখানে আবার ওই সেম পেজটাই আসবে, যেখানে কনসেন্ট ফর ফর্ম ফর কাউন্সিলিং পারপাস লেখা থাকবে। আবার কোন তোমার থেকে পার্টিকুলার জিনিসটা নিচ্ছে এবং তার কি পারপাসে ডাব্লিউবিএমসিসি নিচ্ছে সেটা লেখা আছে। এখানে আবার চেক অলে ক্লিক করবে। চেক অলে ক্লিক করার পর দেখবে আরো সবকটা ক্লিক হয়ে যাচ্ছে। তারপর এখানে এগ্রি বাটনে ক্লিক করবে। এগ্রি বাটনে ক্লিক করার পর আবার কনফার্ম করতে বলবে, এখানে ইয়েসে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। লেখা আসবে এখানে একটা, ব্রাউজারের একদম টপে একটা পপ আপ আসবে, লেখা থাকবে যে কনসেন্ট ইজ সাবমিটেড সাকসেসফুলি। এখানে তুমি ওকে লেখা বাটনটা পাবে, ওকেতে ক্লিক করবে। এই পুরো প্রসেসের থ্রুতে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো। রেজিস্ট্রেশনের পর আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের ড্যাশবোর্ডে, যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবো। দেখো এটা আমাদের ড্যাশবোর্ড, এটা আমাদের ক্যান্ডিডেট ড্যাশবোর্ড। এখানে অনেক কিছু ডিটেলস লেখা আছে। এই প্রতিটা জিনিস ইউজ করা হবে আস্তে আস্তে কাউন্সেলিং প্রসেসে, কিন্তু এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর ফর্মটা খুলবে। প্রথম অপশন হচ্ছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে ফাদার্স নেম এবং মাদার্স নেম অটোমেটিক পেজ হবে। মাদার্স নেম তুমি লিখেছিলে আর ফাদার্স নেম তোমার নিটের অ্যাডমিটে আছে, সেখান থেকে দুটো অটোমেটিক পেজ হবে, একবার চেক করে নেবে ঠিক আছে কিনা। এরপর এখানে রিলিজিয়ন সিলেক্ট করার একটা ড্রপ ডাউন মেনু আসবে, তোমার যেটা রিলিজিয়ন সেটা এখানে ক্লিক করবে। এরপর আসবে ক্যাটাগরি, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ডাউট থাকছে। ক্যাটাগরির মধ্যে মাত্র দুটো অপশনই থাকবে। যে ক্যাটাগরিতে তুমি সিলেক্ট হয়েছিলে, মানে যে ক্যাটাগরিটা তুমি দিয়েছিলে যখন তুমি নিটের অ্যাপ্লিকেশন ফিল করেছিলে, তখন তুমি নিজেকে যে ক্যাটাগরি হিসেবে ক্লেম করেছিলে সেই ক্যাটাগরিটা আসবে। যদি তুমি নিজেকে জেনারেল হিসেবে ক্লিক করো তাহলে জেনারেল আসবে, যদি এখানে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যা হিসেবে করে থাকো সেইটা আসবে। আর যে কোনো ক্যাটাগরির সাথে ওবিসি ক্যাটাগরিটা কিন্তু এই বছর অ্যাডিশনাল দিচ্ছে, কারণ এই বছর ওবিসির নোটিফিকেশন অনেক পরে বেরিয়েছিল হাইকোর্ট থেকে, তাই জন্য অনেকে ওবিসি সার্টিফিকেট নিট ফর্ম ফিল আপ করার পরে পেয়েছে। সেই জন্য যে কোনো ক্যাটাগরিতে তুমি যদি থেকে থাকো, অ্যাপ্লিকেশন করে থাকো, এখন তোমার কাছে যদি ওবিসি সার্টিফিকেট আছে তুমি ওবিসিতে কিন্তু কনভার্ট হতে পারবে, এখানে ওবিসি লিখতে পারবে। এছাড়া কিন্তু অন্য কোনো ক্যাটাগরি কনভার্সন এখানে পসিবল নয়। রেজিস্ট্রেশনের সময় একমাত্র তুমি যে ক্যাটাগরিটা দিয়েছিলে সেই ক্যাটাগরিটাই তুমি সিলেক্ট করতে পারবে। বড়জোর যদি তোমার ওবিসি থেকে থাকে তারপর ওবিসিটা ক্লিক করতে পারবে, কারণ ওবিসি নোটিফিকেশন পরে এসেছিল। আর কোনো রকম ক্যাটাগরি কনভার্সন কিন্তু রেজিস্ট্রেশনের সময় পসিবল না। দেখো এখানে আমি লিখেও দিয়েছি নোট করে। এবার যদি তুমি ধরো ক্যাটাগরি সিলেক্ট করেছিলে নিটের সময়, এখনো ক্লিক করলে ধরো এসসি সাপোজ, আর তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন গেলে এর পরের দিন, তখন তুমি এসসি সার্টিফিকেট প্রডিউস করতে পারলে না। সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে ফিজিক্যালি, সেখানে তোমাকে অটোমেটিক কিন্তু জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট করে দেবে। তোমার যাই ক্যাটাগরি থাকুক, ইডব্লিউএস ওবিসি এসসি এসটি বা ইভেন পিডব্লিউবিডি, তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট অথরাইজড সার্টিফিকেট শো না করতে পারো ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়, তাহলে তোমাকে জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট করে দেওয়া হবে। এছাড়া কোনো রকম ক্যাটাগরি কনভার্সন কিন্তু ডাব্লিউবিএমসিসি থেকে পসিবল নয়। আচ্ছা, এরপরে দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লেখা আছে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা কেন লাগছে, এখানে ফিজের রিফান্ড আসবে। প্রথমত যারা গভর্নমেন্ট কলেজের জন্য অ্যাপ্লাই করছো তাদের তো কোনো রিফান্ডের গল্প নেই, কারণ তারা শুধুমাত্র নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করছো। যারা একমাত্র প্রাইভেট কলেজের জন্য অ্যাপ্লাই করছো, স্টেট কোটা হোক বা ম্যানেজমেন্ট কোটা হোক, তাদের রিফান্ড পাওয়ার কথা আছে। তাহলে সেক্ষেত্রে তুমি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবে, একটু পরে আমি পেমেন্ট স্ক্রিনটা দেখাবো, যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবে সেই অ্যাকাউন্টেই কিন্তু রিফান্ড ব্যাক আসবে, অন্য কোনো অ্যাকাউন্টে কিন্তু আসবে না। সেই জন্য অবশ্যই খেয়াল রাখবে যেন তোমার অ্যাকাউন্টটা তোমার নিজের বা তোমার বাড়ির কারোর হয়, যেন বাইরের কোনো সাইবার ক্যাফে বা কারোর যেন না হয়। কারণ যে অ্যাকাউন্ট থেকে তুমি এই টাকাটা আজকে পে করবে, 2 লাখ হোক বা 5 লাখ হোক, যেটা তোমার জন্য অ্যাপ্লিকেবল, সেই অ্যাকাউন্টেই কিন্তু তোমার রিফান্ডটা ফেরত আসবে।
যদি কোনো কারণে সেই অ্যাকাউন্টে রিফান্ড না ঢুকতে পারে, কোনো যদি টেকনিক্যাল প্রবলেম হয় বা ব্যাংকে যদি কোনো ইস্যু হয়, কোনোভাবে যদি ওই অ্যাকাউন্টে না আসে, তাই জন্য ব্যাকআপ হিসাবে এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা নিচ্ছে। এখানে তোমার একটা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা তুমি ওই অ্যাকাউন্টটাও দিতে পারো, যেটা তোমার ইচ্ছা, একটা অ্যাকাউন্ট ডিটেলস দিতে বলছে। প্রাইমারিলি তোমার যেখান থেকে পেমেন্ট করছো সেখানেই তোমার রিফান্ড আসবে। সেকেন্ডারি অপশন হচ্ছে ব্যাকআপ হিসেবে, যদি এখানে কোনো প্রবলেম হয় এই অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড আসবে। এটা ব্যাকআপ হিসেবে ডাব্লিউবিএমসিসি তোমাদের থেকে নিচ্ছে। তাহলে এটার জন্য তুমি সেম যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছো সেটাও দিতে পারো, বা কোনো অন্য ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারো। অন্য ব্যাংক অ্যাকাউন্ট দেওয়াটা বেশি সেফ, কারণ ওখানে যদি পেমেন্ট না ঢোকে তাহলে এখানে পেমেন্ট আসবে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কি কি লাগবে? নাম লাগবে অ্যাকাউন্ট হোল্ডারের, অ্যাকাউন্ট নাম্বার, এখানে কনফার্ম করবে আবার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের নাম আর ব্রাঞ্চের নাম। এগুলো এখানে প্রপারলি এন্টার করে এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। তারপর তোমার আপলোড ডকুমেন্ট বা ইমেজ উইন্ডো আসবে। রেজিস্ট্রেশনের সময় একমাত্র একটা ডকুমেন্টই আপলোড করতে হয়, সেটা হচ্ছে ক্যান্সেল চেক বা ব্যাংকের পাসবই বা অনলাইন ব্যাংক স্টেটমেন্ট। একটু আগে যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দিয়েছিলে সেই ব্যাংক অ্যাকাউন্টেরই কিন্তু একটা ক্যান্সেল চেক বা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা ছবি তুলে, বা ব্যাংকের যে অনলাইন ব্যাংক স্টেটমেন্টটা তুমি পাচ্ছ সেই তার একটা যে কোনো পাতার প্রথম পাতার ছবি তুলে, ঠিক আছে, একটা ছবি তুলে তোমাকে এটা এখানে আপলোড করতে হবে। ফরম্যাটটা কিন্তু জেপিজি করা আছে, জেপিজি ছাড়া অন্য কোনো ফরম্যাটে আপলোড হবে না, এবং সাইজটা কিন্তু 20 থেকে 100 কেবির মধ্যেই হতে হবে। ফাইলটাকে রেডি করে এখানে তোমাকে চুজ ফাইল করতে হবে। চুজ ফাইল করার পর এই ফাইলটা ক্লিক করতে হবে এবং তারপর সেটা এখানে আপলোডেড হয়ে যাবে। আচ্ছা, যদি তোমাদের যে ফাইলটা তোমরা করছো, যে ছবিটা তোমরা আপলোড করবে, সেটা যদি তোমাদের বাই চান্স জেপিজি ফরম্যাটে না থাকে বা এই সাইজের না থাকে, তাহলে কি করবে? সেক্ষেত্রে তোমরা গুগলে গিয়ে আর একটা পাশে আর একটা ট্যাব খুলবে। সেই ট্যাবে দেখো এখানে iloveimg.com কনভার্ট টু জেপিজি বলে একটা ওয়েবসাইট আছে। এখানে কনভার্ট টু জেপিজি মানে হচ্ছে তোমার অন্য কোনো ইমেজ ফরম্যাট, এই এত রকম ইমেজ ফরম্যাট, এগুলোকে তুমি জেপিজিতে কনভার্ট করতে পারবে। কিভাবে করবে? এখানে সিলেক্ট ইমেজে যাবে, সিলেক্ট ইমেজে গিয়ে তুমি ফাইলটা ক্লিক করবে, ক্লিক করার পর আপলোড করবে, আপলোড করার পর কনভার্ট করবে জেপিজিতে, কনভার্ট করে অটোমেটিক তোমার ডাউনলোড হয়ে যাবে ফাইলটা মেশিনে, জেপিজিতে কনভার্ট হয়ে যাবে। আর যদি তোমার রিসাইজ করতে হয়, যদি তোমার সাইজটা বেশি থাকে বা কম থাকে, সেটাকে যদি সাইজটা অ্যাডজাস্ট করে 20 থেকে 100 কেবির মধ্যে আনতে হয়, ন্যাচারালি সাইজটা হয়তো বেশি থাকবে, তোমাকে একটু ছোট করে 20 থেকে 100 কেবির মধ্যে আনতে হবে, সেখানেও এই সেম এই ওয়েবসাইটটাতে যাবে, রিসাইজ ইমেজ স্ল্যাশ রিসাইজ জেপিজিতে যাবে। এখানে সেম ভাবে ফাইলটাকে ক্লিক করবে, আপলোড করবে, তারপর রিসাইজ করার একটা অপশন দেবে, 75%, 50%, 20% কতটা তুমি ছোট করছো, ওখানে তুমি ছোট করে ওটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমার ফাইলটা তোমার কম্পিউটারে বা ডেস্কটপে বা ল্যাপটপে চলে আসবে। তাহলে তোমার কাছে এখন সেই প্রপার ফাইলটা আছে, যেটা জেপিজি ফরম্যাটে আছে এবং যেটার সাইজ এই প্রেসক্রাইবড লিমিটের মধ্যে আছে। এই ফাইলটা তাহলে এখানে তুমি আপলোড করবে। আপলোড করার পর এখানে প্রিভিউ অ্যান্ড আপলোডের একটা অপশন পাবে, এখানে ক্লিক করবে, তাহলে তুমি যে ফাইলটা আপলোড করেছো তার একটা প্রিভিউ দেখতে পাবে। প্রিভিউটা কিরকম দেখাবে? এরকম দেখাবে। এখানে আমি জিনিসটা ব্লার করে রেখেছি, এখানে তোমরা চেক বইয়ের ছবিটা দেখতে পাবে। দেখার পর এখানে সেভ করতে হবে। সেভ করার পর এখানে দেখো আপলোড ফাইনালি অ্যান্ড নেক্সট বলে একটা অপশন পাবে, এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি পরের স্টেপে। এটা অটোমেটিক স্ক্রিনে আসবে, ওখানে আপলোড হওয়ার পর এই স্ক্রিনটা সামনে আসবে। এখানে কি বলছে যে তুমি কি এনআরআই ক্যান্ডিডেট, ইয়েস অর নো। এনআরআই মানে আমি বলেছি কি বলেছি, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, মানে যারা জন্মগতভাবে ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়ার বাইরে বসবাস করছো। ম্যাক্সিমাম তোমাদের ক্ষেত্রে এটা নো হবে, তাহলে এখানে নো ক্লিক করবে। এরপর বলবে যে তোমার ডোমিসাইল কি ওয়েস্ট বেঙ্গল থেকে আছে, ম্যাক্সিমাম তোমাদের ক্ষেত্রে সেটা ইয়েস হবে, তাই তুমি ইয়েস ক্লিক করবে। এরপর বলবে টাইপ অফ ডোমিসাইল প্রোফর্মা তোমার কোনটা আছে, কোন টাইপটা আছে তোমরা অলরেডি জানো, প্রোফর্মা A1 না A2 না বি। এটা আমরা অলরেডি আগে বলেছি যে কোন প্রোফর্মাটা কার জন্য অ্যাপ্লিকেবল, তোমরা এতদিন নিশ্চয়ই বানিয়েও রেখেছো পুরো জিনিসটা, তাহলে তোমরা এটা অবশ্যই জানো। তো আমি একবার শর্টে বলে দিচ্ছি, প্রোফর্মা A1 হচ্ছে তাদের জন্য যারা ক্লাস 10 এবং ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল থেকে পাশ করেছে এবং ক্লাস 12 পাশ করেছে 2025 বা তার আগে। A2 হচ্ছে তাদের জন্য যারাও সেম ক্লাস 12 অ্যান্ড ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল থেকেই পাশ করেছে এবং তাদের ক্লাস 12টা রানিং ইয়ারে পাশ হয়েছে, 2026-এ পাশ হয়েছে। প্রোফর্মা বি হচ্ছে তাদের জন্য যারা ক্লাস 10 বা ক্লাস 12 এর মধ্যে দুটোই বা যে কোনো একটা আউটসাইড ওয়েস্ট বেঙ্গল থেকে পাশ করেছে এবং তাদের পেরেন্টের যে কোনো একজন পেরেন্ট, ইদার মা বা বাবা, যে কোনো একজন পেরেন্টের অফিসিয়াল ডকুমেন্টে ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস লেখা আছে। অফিসিয়াল ডকুমেন্ট হিসাবে এখানে তিনটে ডকুমেন্টকেই কনসিডার করা হচ্ছে, একটা আধার কার্ড, একটা ভোটার কার্ড, একটা
পাসপোর্ট। এই 3টে ডকুমেন্টের মধ্যে যে কোনো 2টো ডকুমেন্টে যদি তোমার ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস থাকে, তোমার বাবা বা তোমার মায়ের, তাহলে তোমার জন্য প্রোফর্মা বি অ্যাপ্লিকেবল। তোমরা যে প্রোফর্মাটা বানিয়েছো সেটা এখানে ক্লিক করবে। আর এটা আমার প্রথমেও বলা উচিত ছিল, আমি এখনো বলছি, এটা অনেকবার বলেওছি আমি গ্রুপে সবাইকে, যে আগে ডকুমেন্ট রেডি করবে এবং তারপর রেজিস্ট্রেশন শুরু করবে। যে ডকুমেন্টের চেকলিস্টটা আছে সেই ডকুমেন্টের চেকলিস্ট আগে তোমরা রেডি করবে, হাতে পাবে। ডোমিসাইল, মেডিকেল সার্টিফিকেট, আপডেটেড কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউবিডি সার্টিফিকেট, সব সার্টিফিকেট আগে হাতে পাবে। তারপর তোমরা রেজিস্ট্রেশন অ্যাটেম্প্ট করবে। কেন? কারণ রেজিস্ট্রেশন করার ঠিক পরের দিন বা দুদিনের মধ্যে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট পড়বে। যেমন যদি আজকে রেজিস্ট্রেশন করো, কালকে ডেট পড়বে। আর কালকে, পরশু বা 16 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করলে তোমার 17th বা 18th ডেট পড়বে। তাহলে ডেটে যেদিনকে পড়বে সেদিনকে কিন্তু ডকুমেন্ট তোমাকে শো করতে হবে। শো না করতে পারলে কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে রেজিস্ট্রেশন এবং তুমি এই রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না আর। সেই জন্য তুমি কিন্তু অবশ্যই আগে ডকুমেন্ট সবাই রেডি করবে, তারপর সবাই রেজিস্ট্রেশন অ্যাটেম্প্ট করবে। আচ্ছা, এরপর আসছে যে প্রেফারেন্স সিলেক্ট করা, যে তোমার যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে সেটা কোন কলেজে, কোন মেডিকেল কলেজে পড়বে। এখানে দেখো একটা ড্রপ ডাউন মেনু আসবে। এই বছর এই 6টা কলেজকে ড্রপ ডাউন মেনুতে দেওয়া হয়েছে: নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী এবং কলকাতার আশেপাশে যে কোনো মেডিকেল কলেজ। তোমার বাড়ির সবচেয়ে নিয়ারেস্ট ডিস্টেন্সে যে কলেজটা পড়বে সেটা তুমি এখানে ক্লিক করবে এবং তারপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। করার পর আমরা পরের স্ক্রিনে যাচ্ছি, যেখানে আমাদের কোয়ালিফিকেশন ডিটেলস লাগছে ক্লাস 12 এর। ক্লাস 12 পাস অবশ্যই তোমরা করেছো, এখানে পাস ক্লিক করবে। কোন সালে পাস করেছো সেটা এখানে মেনশন করবে। ক্লাস 12 এর রোল নাম্বার এখানে লিখবে। অনেকের ক্ষেত্রে বলছো যে রোল আর নাম্বার এই দুটো আলাদা করে লেখা আছে, সেক্ষেত্রে আমরা কোনটা লিখবো? তোমরা দুটোই লিখবে। প্রথমে রোল যেটা লেখা আছে সেই নাম্বারটা লিখবে, ধরো 1 2 3 4 5 6, এবং তারপর নাম্বার বলে যেটা লেখা আছে সেটা তার পরে লিখবে 7 8 9, মাঝে কোনো গ্যাপ রাখবে না। ঠিক আছে? যাদের যে বোর্ডের রোল নাম্বার একটাই লেখা আছে তারা তো একটাই রোল নাম্বারে লিখবে। যদি তোমাদের কোনো হাইফেন বা কোনো স্ল্যাশ কিছু থাকে সেটা লেখার দরকার নেই, জাস্ট নাম্বারটা লিখবে, শুধুমাত্র নাম্বারটা লিখবে এখানে। আচ্ছা, কোয়ালিফিকেশন এক্সাম স্টেট নিশ্চয়ই ম্যাক্সিমামের জন্য ওয়েস্ট বেঙ্গল হবে, কারোর ক্ষেত্রে হয়তো অন্য হতে পারে। এখানে স্টেটটা সিলেক্ট করবে। এটা হচ্ছে তোমার ক্লাস 12 তুমি যে স্কুল থেকে দিয়েছো সেই স্কুলটা কোন স্টেটে আছে, আর ক্লাস 12 তুমি যে স্কুল থেকে দিয়েছো সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টে আছে এখানে ক্লিক করবে, সিলেক্ট করবে। তোমার বোর্ডের নাম এখানে লিখবে, যেমন সিবিএসই, আইএসসি, ডাব্লিউবিসি, এইচএসসি, যেটা তোমার বোর্ডের নাম সেটার ফুল ফর্মে এখানে লিখবে। এরপর আসছে তোমার সাবজেক্ট ওয়াইজ মার্কস, পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মার্কস লিখতে হবে। পাসিং স্ট্যাটাস এখানে পাস লিখবে, ম্যাক্সিমাম মার্কস লিখবে এবং মার্কশিট দেখে যেটা তোমার অবটেন টোটাল মার্কস আছে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল মিলিয়ে সেটা এখানে লিখবে। লেখার পর এখানে নিচে স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখবে সেভ অ্যান্ড নেক্সট বলে একটা অপশন পাবে, সেখানে ক্লিক করবে, এর পরের সেকশনে আসবে। এর পরের সেকশনটা হচ্ছে যে তুমি কোন সেকশনের জন্য অ্যাপ্লাই করছো, এখানে তোমায় ক্লিক করতে বলছে। প্রথমটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য, দেখো পাশে লেখাই আছে যে অনলি রেজিস্ট্রেশন ফি লাগবে। পরেরটা হচ্ছে স্টেট কোটা অফ প্রাইভেট মেডিকেল কলেজ, যেখানে আমাদের সিকিউরিটি ডিপোজিট লাগবে 2 লাখ টাকা। আর তারপরটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা অফ প্রাইভেট মেডিকেল কলেজ, যেখানে 5 লাখ টাকা। এখানে যে কোনো একটা বা একের বেশি তুমি চেকবক্সে ক্লিক করতে পারো। সাপোজ যদি কেউ সেমি গভর্নমেন্টের জন্য চাইছো তাহলে তুমি গভর্নমেন্টও ক্লিক করবে, তার সাথে সেমি গভর্নমেন্ট ক্লিক করবে। কেউ ম্যানেজমেন্ট কোটা চাইছো সে তুমি সব কটাকে ক্লিক করতে পারো। তোমার যেটা যেটা ইচ্ছা সেখানে তুমি সেই চেকবক্সগুলোতে ক্লিক করতে পারো, একের থেকে বেশি চেকবক্স এখানে ক্লিক করা পসিবল। এরপরেও দেখবে নিচে একটা অপশন থাকবে সেভ অ্যান্ড নেক্সট, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি কন্ট্যাক্ট ডিটেলস পেজে আসবে। এখানে তোমার অ্যাড্রেস চাইছে, কারেসপন্ডেন্স অ্যাড্রেস, নিচে থাকবে পার্মানেন্ট অ্যাড্রেস। কারেসপন্ডেন্স অ্যাড্রেস মানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, এখন তুমি কোথায় আছো সেই প্রেমিসেসের নাম বা ভিলেজের নাম এখানে লিখবে। সাব লোকালিটি, কলোনি বা পুলিশ স্টেশন দেখো অপশনাল, এটা স্কিপ করতে পারো। লোকালিটি, সিটি, টাউন, ভিলেজ আর পোস্ট অফিস এখানে লিখবে। কান্ট্রি লিখবে, স্টেট লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে, পিনকোড লিখবে, এগুলো সব ম্যান্ডেটরি ফিল্ড। এখানে দেখো একটা অপশনাল লেখা আছে যে অল্টারনেট কোনো কন্ট্যাক্ট নাম্বার বা অল্টারনেট কোনো ইমেল আইডি, এখানে তোমার বাবা বা মা বা যে কোনো গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, এটাও অপশনাল, এটা দিতেও পারো নাও দিতে পারো। এরপর আবার নিচে স্ক্রল করবে, পার্মানেন্ট অ্যাড্রেস লেখার একটা অপশন পাবে। এখানে একটা অপশন আছে টিক দেওয়ার, যে সেম অ্যাজ কারেসপন্ডেন্স অ্যাড্রেস। যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমার প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করবে, আর যদি ডিফারেন্ট হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য সেম ওই ফিল্ডগুলো আসবে, ওগুলোকে ফিল করবে। ফিল করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। এরপর দেখো একটা ডিক্লারেশন আসবে যে আমি সবকিছু পড়েছি অ্যান্ড অল দিস থিংস আর ইন মাই বেস্ট অফ নলেজ, এটাতে ক্লিক করবে, এটাতে টিক চেক বক্সটাতে ক্লিক করবে এবং তারপর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে।
সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করার পর দেখো একটা ফি পেমেন্টের অপশন থাকবে। এখানে একটা জিনিস বলে রাখি, একবার ফি পেমেন্ট করা হয়ে গেলে কিন্তু আর তুমি যেগুলো করেছো রেজিস্ট্রেশন ফর্মে যেগুলো ফিল করেছো সেগুলো আর এডিট করা পসিবল না। ফি পেমেন্ট করার আগে অবধি এডিট করা পসিবল। ফি পেমেন্ট একবার হয়ে গেলে তোমার প্রোফাইল লেটার অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে এবং তোমার যে ডেট টাইম অ্যান্ড ভেন্যুটা পড়বে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেদিন কিন্তু তোমাকে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে প্রেজেন্ট থাকতে হবে। তাই আবার বারবার বলছি অ্যাজ আ ডিসক্লেমার যে ফি পেমেন্ট করার আগে অবশ্যই চেক করবে যে তোমার সমস্ত ডকুমেন্ট আগে রেডি আছে কিনা। ডোমিসাইল, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউবিডি সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল, এগুলো বেশি করে জোর দিয়ে বলছি, এগুলো রেডি আছে কিনা আগে এনশিওর করবে, তারপর ফাইনাল ফি পেমেন্ট করবে। ফি পেমেন্ট করার জন্য কি করতে হবে, পে রেজিস্ট্রেশন ফি বলে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই উইন্ডোটা আসবে, এখানে ফি পেমেন্টের মেথড বলবে। তুমি যে অপশনটা ক্লিক করেছো সেই অনুযায়ী তোমার কত পেমেন্ট আসছে এখানে লেখা থাকবে। জিএমসি হলে 2000 আসবে, স্টেট কোটা প্লাস জিএমসি, স্টেট কোটা প্রাইভেট মেডিকেল কলেজ প্লাস জিএমসি থাকলে 2000 প্লাস 2 লাখ মানে 2 লাখ 2000 থাকবে। অ্যান্ড ম্যানেজমেন্ট কোটা উইথ স্টেট কোটা উইথ জিএমসি থাকলে এটা 5 লাখ 2000 থাকবে। 2000 ইজ কম্পালসারি ফর এভরিওয়ান। এছাড়া যে সিকিউরিটি ডিপোজিটটা সেটা অ্যাজ অ্যাপ্লিকেবল ফর ইচ সেকশন সেটা এখানে লেখা থাকবে। এটা এখানে অটোমেটিক শো করবে। শো করার পর দেখো সিলেক্ট মোড অফ পেমেন্ট, একটাই পেমেন্ট মোড এখানে দেওয়া আছে। ডাব্লিউবিএমসিসি থেকে বলা আছে যে একটাই পেমেন্ট গেটওয়ে ওরা ইউজ করছে, এই পেমেন্ট গেটওয়েটা ইউজ করবে। এই পেমেন্ট গেটওয়ে, এটা কিন্তু পেমেন্ট গেটওয়ে, এটা কিন্তু কোনো ব্যাংকের কথা বলা হচ্ছে না, যে কোনো ব্যাংক এখানে অ্যাপ্লিকেবল। এই পেমেন্ট গেটওয়ে চেকবক্সটাতে ক্লিক করবে। দেখো এখানে ক্লিক করেছি এবং এখানে ক্যান্ডিডেট কনসেন্টে আই এগ্রি করবে, তারপর এখানে প্রসিড বাটনে ক্লিক করবে ডান দিকে নিচে। এরপর দেখো এখানে পেমেন্ট অপশন থাকবে। পেমেন্ট মেথডের মধ্যে এই 3 রকমের পেমেন্ট মেথড অ্যাপ্লিকেবল আছে। একটা হচ্ছে ক্রেডিট বা ডেবিট কার্ড, একটা নেট ব্যাংকিং, একটা ইউপিআই আইডি। ক্রেডিট ডেবিট কার্ড যদি তুমি সিলেক্ট করো তাহলে তোমাকে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিকিউরিটি কোড বা যেটাকে সিভিভি বলা হয় এটা থাকবে, আর কার্ড হোল্ডারের নাম থাকবে এবং টোটাল অ্যামাউন্টটা দেখাবে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, অ্যামাউন্টটা যদি তোমাদের 2 লাখ বা 5 লাখ হয় তাহলে কিন্তু এনশিওর করবে যে তোমাদের যে ক্রেডিট বা ডেবিট কার্ড আছে সেখানে যেন ম্যাক্সিমাম লিমিট সেই অ্যামাউন্টটা পারমিট করে। যদি না পারমিট করে তাহলে এটা পেমেন্ট করার আগে আগে ব্যাংকের সাথে কথা বলো, লিমিটটা এক্সটেন্ড করো, তারপর এখানে পেমেন্ট করবে। আচ্ছা, এরপর যাচ্ছি নেট ব্যাংকিং। নেট ব্যাংকিং এ তোমার ব্যাংক চুজ করতে দেবে এবং একটা অপশন আসবে। নেট ব্যাংকিং অনেক সময় একটু টাইম লাগে সবার জন্য করতে, কোনো অসুবিধা নেই, যদি টাইম লাগে কোনো প্রবলেম নেই। টাইমের পর পেমেন্ট হবে, তারপর আবার লগ ইন করে তারপর প্রোফাইল লেটার জেনারেট করবে বা ডাউনলোড করবে। এক্সকিউজ মি। আর এখানে একটা অপশন দেখো ইউপিআই আছে, ইউপিআই ক্লিক করলে তোমার এখানে কিউআর কোড আসবে। যে কোনো পেমেন্ট গেটওয়ে যেমন জিপে, ফোনপে, পেটিএম, যে কোনো পেমেন্ট গেটওয়ে থেকে তুমি এখানে প্রসিড করতে পারবে। এই 3টে মেথড আছে পেমেন্টে, যেখান থেকে পেমেন্ট করো। তোমার যদি পেমেন্ট 2 লাখ বা 5 লাখ হয় আগে কিন্তু প্লিজ এনশিওর করবে যে তোমার ওই ম্যাক্সিমাম পেমেন্ট লিমিটটা কিন্তু ওই কার্ডে বা ওই নেট ব্যাংকিং এ অ্যালাউড আছে। যদি অ্যালাউড না থাকে ওটা আগে ব্যাংকের সাথে কথা বলবে, অ্যালাউড করাবে, তারপর এখানে পেমেন্টটা প্রসিড করবে। কারণ যদি ম্যাক্সিমাম লিমিটটা না থাকে তাহলে কিন্তু এখানে ফেল দেখাবে। এখানে ভেঙে ভেঙে কালকে পরশু, আজকে পরশু, কালকে এরকম করে দেওয়ার কিন্তু কোনো অপশন থাকবে না। একবারই পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট লিমিটটা তোমাকে চেক করতে হবে। এটা কিন্তু ডাব্লিউবিএমসিসি নোটিফিকেশনে বড় বড় করে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো পেমেন্টটা তুমি করা যখন হয়ে যাবে, পেমেন্ট সাকসেসফুল দেখাবে এবং তারপর তোমাকে এই রিসিপ্টটা ডাউনলোড করা মানে এই স্ক্রিনটা চলে আসবে। যদি স্ক্রিনটা তোমার অটোমেটিক না আসে বা পেমেন্ট হতে দেরি হয় সেক্ষেত্রে তুমি আবার লগ ইন করবে, ওই পাসওয়ার্ড আর নিটের রোল নাম্বার দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর দেখো ডান দিকে ডান সাইডে একটা অপশন পাবে ভিউ আর ডাউনলোড লেটার বলে, ওটাতে ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে। এটা হচ্ছে পেমেন্ট স্লিপ, ফি পেমেন্ট রিসিপ্ট। তুমি কত টাকা পেমেন্ট করেছো তার রিসিপ্টটা এখানে তুমি দেখতে পাবে। এটাকে অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে, এটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন লাগবে। আর একটা জিনিস পাবে কি, এই যে এখানে অপশনটা বলছিলাম ভিউ আর ডাউনলোড লেটার, এই অপশনটাতে ক্লিক করলে ওই পেমেন্ট রিসিপ্টটা আসবে। আর ক্যান্ডিডেট প্রোফাইল লেটার বলে একটা জিনিস আসবে, এটাকেও তোমাকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এই জিনিসটা প্রিন্ট করে তোমাকে নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন। আর এখানেই দেখো তোমার রিপোর্টিং সেন্টার বলে ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমার ডেট টাইম অ্যান্ড ভেন্যুটা এখানে মেনশন থাকবে। সাপোজ এখানে সিএনএমসি পড়েছে, ঠিক আছে, সাপোজ সিএনএমসির অ্যাড্রেসটা দেওয়া আছে, সাপোজ তোমার 13 তারিখে পড়েছে, আর সাপোজ তোমার টাইমটা 10 AM থেকে 4 PM এর মধ্যে পড়েছে, তাহলে যে ডেট টাইম অ্যান্ড ভেন্যু মেনশন থাকবে এদিন কিন্তু তোমাকে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে এখানে হাজির হতে হবে। যেটা টাইম থাকবে, যদি 10 AM টাইম থাকে তোমরা সবাই 2 ঘন্টা আগে গিয়ে প্রস্তুত থাকবে, কারণ ওখানে অনেক লাইন হয়, প্রচুর স্টুডেন্ট থাকে, খুব কম টাইম দেয়, মাত্র 3 দিন টাইম দিয়েছে এবার ভেরিফিকেশনের, প্রচুর স্টুডেন্ট হবে। তুমি 10টার টাইমে 10টার সময় গেলে হয়তো তোমার 4টে 5টার সময় হতে পারে, নাও হতে পারে, আজকে কালকে আবার আসতে বলতে পারে, ঠিক আছে? সুতরাং বেটার হবে যে তুমি সকাল থেকে 8টা 7টার সময় গিয়ে লাইন দেবে
তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর দেখো এখানে অপশন পাবে ডাউনলোড করার। প্রোফাইল লেটারটা ভালো করে চেক করে নেবে, প্রিভিউ করে নেবে, একদম লাস্টে গিয়ে দেখবে ডাউনলোড ক্যান্ডিডেট প্রোফাইল বলে একটা অপশন পাবে। এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং এটা প্রিন্ট করে নিয়ে যাবে। এখানে অপশন আছে ইমেল ক্যান্ডিডেট প্রোফাইল বলে, এখানে ক্লিক করলে তোমার ইমেলে এই ক্যান্ডিডেট প্রোফাইল পিডিএফটা চলে যাবে, ওখান থেকেও তুমি ডাউনলোড করতে পারো। আচ্ছা, তাহলে এটাই আমাদের পুরো প্রসেস ছিল রেজিস্ট্রেশন করার। তাহলে রেজিস্ট্রেশন করার প্রসেসটা কি হলো? প্রথমে প্রসেসটাতে হচ্ছে আমাকে ডকুমেন্টগুলোকে রেডি রাখতে হবে, তারপর রেজিস্ট্রেশন অ্যাটেম্প্ট করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে, এবং সবটা হয়ে যাওয়ার পর প্রোফাইল লেটার এবং পেমেন্ট রিসিপ্টটা অবশ্যই ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করার পর সেটা প্রিন্ট করে ভেরিফিকেশন সেন্টারে নিয়ে যেতে হবে। প্রোফাইল লেটারের মধ্যে ভেরিফিকেশন সেন্টারের ডেট টাইম অ্যান্ড ভেনিউ থাকবে, সেটা একবার চেক করে নেবে। সো স্টুডেন্টস, দিস ইজ অল ফর টুডে। রেজিস্ট্রেশনের ভিডিও আমি বানিয়ে দিয়েছি, এটা সবাই অবশ্যই দেখে নাও। এটা দেখে সবাই রেজিস্ট্রেশন অ্যাটেম্প্ট করো, এরপর যখন চয়েস ফিলিং বা বাকি স্টেপ আসবে আবার আমি ভিডিও নিয়ে আসবো। ওকে, চলো টাটা।